ফলে নরেন্দ্র মোদী এখন যে সরকারটা চালাবে এবং নরেন্দ্র মোদীর যে স্টাইল অফ ফাংশনিং তার সাথে আদতেও তিনি জোট সরকার চালাতে পারবেন কিনা এই প্রশ্নটা কিন্তু আছে। আমি মনে করি যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দুটো জোট কিন্তু মাথা ব্যথার কারণ হবে। দুটো দলের উপর কিন্তু এই সরকারটা টিকে থাকবে, একটা হলো টিডিপি আর একটা হলো নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ। এই সরকার অর্থাৎ 3.0 সরকার যে মোদীর যদি নেতৃত্বে হয় তাহলে মানে সেই সরকারের মধ্যে দীর্ঘস্থায়ী আয়ু হবে কিনা বা সেই সরকার অস্থির সরকার হবে কিনা সেইটা তো একটা বড় প্রশ্ন থাকবে। একাধিক মানে আঞ্চলিক যে ছোট ছোট দলগুলোকে নিয়ে এনডিএ তৈরি হয়েছে তাতে কিন্তু এনডিএ যে সরকার সেই সরকারের স্থায়িত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন সবসময়ই থাকবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। লোকসভা নির্বাচনে এনডিএ ম্যাজিক ফিগার ছুঁয়েছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় অন্তত বিজেপি সমর্থকদের কাছে সংখ্যাগরিষ্ঠ ভোট বিজেপি মানে সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপি পায়নি। কি হতে পারে রাজ্যের শুধু নয় দেশের রাজনৈতিক সমীকরণ, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন অধ্যাপক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। ফের একবার প্রধানমন্ত্রী হবে নরেন্দ্র মোদী, অন্তত ইকুয়েশন তো অনেকটা বদলে গেল, যেখানে বিজেপি 272-73টা ক্রস করতে পারলো না। কিভাবে দেখছেন গোটা দেশের রাজনৈতিক সমীকরণটা ভবিষ্যতে? দেখো, মানে একটা অস্থির রাজনৈতিক পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। নরেন্দ্র মোদী এতদিন পর্যন্ত অর্থাৎ 2014 থেকে 2024-এর মধ্যে দুটো সরকার চালিয়েছেন, একক সংখ্যাগরিষ্ঠতা, তার সঙ্গে এনডিএ জোট শরিকরা ছিলেন, কিন্তু চালকের আসনে ছিলেন নরেন্দ্র মোদী নিজে। একক সংখ্যাগরিষ্ঠ 272 আসন তাতে ছিল। এই নির্বাচনে দুটো রাজ্য কার্যত নরেন্দ্র মোদীকে ধরাশায়ী করেছে বলা যায়। একটা হলো উত্তরপ্রদেশ, যেখানে তারা অন্ততপক্ষে 29টা আসন কম পেয়েছেন, আর মহারাষ্ট্র আরেকটা রাজ্য যেখানে তারা কিন্তু অন্তত 10টা আসন কম পেয়েছে। ফলে এই 29 আর 10 39 মানে 40টা আসন এখানেই যদি তারা পেতেন তাহলে হয়তো 272-এর ক্রস করতে পারত, কিন্তু এই দুটো রাজ্য মেজর ব্রেক হয়েছে। আর ওয়েস্ট বেঙ্গলে অবশ্যই আমি বলবো যে আরো 8টা-9টা আসন তারা পেতে পারত। ফলে এই মানে অন্তত পক্ষে এই ভাবনা তাদের মধ্যে ছিল। ফলে নরেন্দ্র মোদী এখন যে সরকারটা চালাবে এবং নরেন্দ্র মোদীর যে স্টাইল অফ ফাংশনিং তার সাথে আদতেও তিনি জোট সরকার চালাতে পারবেন কিনা এই প্রশ্নটা কিন্তু আছে। কারণ দেখো, মমতা বন্দ্যোপাধ্যায় এবং নরেন্দ্র মোদী এরা হলো বেসিক্যালি হলো কমান্ড স্ট্রাকচারে চলে, মানে যা কমান্ড করবো অন্যরা সেটা অনুসরণ করবে। জোট রাজনীতি কিন্তু কমান্ড স্ট্রাকচারে চলে না। জোট রাজনীতি সবসময় সমঝোতার ভিত্তিতে চলে, সমঝোতার বার্তা দেওয়া আর সমঝোতা করে সরকার চালানো একেবারে রাত দিন তফাৎ বিষয়। মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু কংগ্রেসকে সঙ্গে নিয়ে যতটুকু সময় চলেছিলেন কয়েক মাস, তাতেই ধরা পড়েছিল যে তিনি পারছেন না, বা তিনি নিজেও যখন জোট রাজনীতিতে দিল্লিতে কোনো শরিক হিসাবে ছিলেন, জোট ধর্ম পালন করতে পারেননি অধিকাংশ সময়। বেরিয়ে এসছেন, ঢুকেছেন, আবার বেরিয়ে এসছেন। জোট রাজনীতির যে আর্ট, তাতে ভারতবর্ষের 2-3টে লোক খুব সফল। একটার নাম যদি জ্যোতি বসু হয়, আরেকটা নাম অবশ্যই অটল বিহারী বাজপেয়ী। অটল বিহারী বাজপেয়ী যে 24টা দলকে নিয়ে জোট সরকার চালিয়েছিলেন, সেটা বিরলতম একটা এক্সপিরিয়েন্স ভারতবর্ষের জোট রাজনীতির জন্য। আবার একইভাবে জ্যোতি বসু যে 23 বছর শাসন করেছিলেন, সেটাও কিন্তু ভারতবর্ষের ইতিহাসে জোট সরকার পরিচালনার ক্ষেত্রে অন্যতম সফল বলা যায় জোট সরকার। নরেন্দ্র মোদী যখন গুজরাটে ছিলেন তখনও তুমি কমান্ড স্ট্রাকচারে ছিলেন, মানে উনি শেষ কথা বলতেন দলের মধ্যে, সরকারের মধ্যে। আর এই মোদী অমিত শাহ জামানাতেও তুমি দেখেছো মোদী শেষ কথা, অমিত শাহ তার ইমপ্লিমেন্টার। ফলে দলের মধ্যে মানে নরেন্দ্র মোদী অমিত শাহ যা বলেছেন সেটাই শেষ কথা, জোটের মধ্যেও সেটা শেষ কথা। যার জন্য তুমি লক্ষ্য করবে যে অনেক জোট শরিক চলে গিয়েছিল একটা সময়, আবার এসছে অবশ্য। আমি মনে করি যে নরেন্দ্র মোদীর ক্ষেত্রে দুটো জোট কিন্তু মাথা ব্যথার কারণ হবে। একটা বিহারের নীতিশ কুমার, পাল্টুরাম বলে যাকে মানুষ চেনেন, ফলে তিনি
মানে এই মানে নানা রকম চাপ তৈরি করবেন, নানা রকম দাবি দাওয়াগুলো আদায় করে নেবেন। ফলে এই দাবি দাওয়াগুলো পালন করতে না পারলেই তিনি পাল্টি খাবেন না, অথবা তাকে যদি কোনো সুযোগ সুবিধে ইন্ডিয়া জোটের থেকে দেয় তিনি পাল্টি খেয়ে ইন্ডিয়া জোটে সামিল হবেন না বা হয়ে বিকল্প সরকার গঠন করবেন না, এর কোনো নিশ্চয়তা নেই। একইভাবে আমি বলবো ভারতবর্ষের রাজনীতিতে চন্দ্রবাবু নাইডুও পল্টুরাম বলা হয়, পাল্টু উনিও এই কারণেই যে একাধিক সময় বিভিন্ন নিজের অবস্থান পরিবর্তন করেছেন। ফলে নরেন্দ্র মোদীর সরকারের দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ শরিক হবে তেলুগু দেশম পার্টি, তারাও কতটুকু মানে নরেন্দ্র মোদীকে দীর্ঘমেয়াদী সমর্থন করবে নিঃশর্ত, আমার ডাউট আছে। তার কারণ তেলুগু দেশম পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গেছে, অন্ধ্রপ্রদেশে তাদের কোন রকম মানে সহায়তা বিজেপির না হলেও চলবে সরকার চালানোর ক্ষেত্রে। ফলে তারা চাইবেন যে রাজ্যটাকে দাঁড় করার জন্য অর্থনৈতিক নানা দাবি দেওয়া, ইতিমধ্যেই অন্ধ্রপ্রদেশকে বিশেষ স্ট্যাটাস দেওয়া বা তোমার অমরাবতীকে রাজধানী করবার জন্য যে বিশেষ ফিনান্সিয়াল প্যাকেজের কথা চন্দ্রবাবু নাইডু বলেছেন, সেগুলো পালন করতে না পারলে বা সেগুলোকে যদি কেন্দ্রের বিজেপি সরকার না মেনে নেয় তাহলে কিন্তু কপালে কষ্ট আছে। মানে টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু যে কোনো সময় পাল্টি খেয়ে কিন্তু চলে যেতে পারে। তাহলে এটা দুটো দলের উপর কিন্তু এই সরকারটা টিকে থাকবে, একটা হলো টিডিপি আর একটা হলো নীতিশ কুমারের জনতা দল ইউনাইটেড জেডিইউ। ফলে এই দুটো দলের প্রধানেরই কিন্তু ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ, তারা যে কোনো সময় পাল্টি খেতে চায়। ফলে এই সরকার অর্থাৎ 3.0 সরকার যে মোদীর যদি নেতৃত্বে হয় তাহলে মানে সেই সরকারের মধ্যে দীর্ঘস্থায়ী আয়ু হবে কিনা বা সেই সরকার অস্থির সরকার হবে কিনা, সেইটা তো একটা বড় প্রশ্ন থাকবেই। এবং একাধিক ছোট ছোট জোট তার বাইরেও যারা থাকছেন, যেমন আরএলডির ট্র্যাক রেকর্ড অত্যন্ত খারাপ। মানে রাষ্ট্রীয় লোক দলের মানে ট্র্যাক রেকর্ড যদি তুমি 20 বছর দেখো, কখনো তারা বিজেপিতে, কখনো এসপিতে, কখনো কংগ্রেসে, কখনো বিএসপিতে, এইভাবে তারা কনস্ট্যান্ট ভাবনা চিন্তার মধ্যে পরিবর্তন এনেছে। এবং আরো যে ছোট ছোট দলগুলো রয়েছে, যেমন আমি তোমায় বলছি এই মুহূর্তে ইয়েতে তোমার কি শিবসেনার যে অংশটা রয়েছে, শিবসেনা সিন্ধের যে দলটা রয়েছে, তারা আদৌ তো বিজেপির সাথে থাকবে কিনা তার নিশ্চয়তা আছে। মানে আমি তোমাকে বা এনসিপির যে গোষ্ঠীটা বিজেপির সাথে আছে মহারাষ্ট্রে, তারা আদৌ তো থাকবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই। ফলে একাধিক মানে আঞ্চলিক যে ছোট ছোট দলগুলোকে নিয়ে এনডিএ তৈরি হয়েছে, তাতে কিন্তু এনডিএ যে সরকার, সেই সরকারের স্থায়িত্ব নিয়ে কিন্তু একটা প্রশ্ন সবসময়ই থাকবে। দ্বিতীয় যে প্রশ্নটা, যে নরেন্দ্র মোদী কি আদতেও এর সরকারের নেতৃত্ব দেবেন, এটা কি সত্যি মানে নরেন্দ্র মোদীর পক্ষে সম্ভব? নরেন্দ্র মোদীর স্টাইল অফ ফাংশনিং, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্টাইল অফ ফাংশনিং এ জোট ধর্ম পালন করে চলাটা খুব কঠিন বিষয়। কিন্তু তার থেকেও বড় বড় প্রশ্ন, নরেন্দ্র মোদী ফুল টাইমের জন্য কি নেতৃত্ব দেবেন, না উনি 74 বছর বয়স হয়েছে, 75-এর যে বিজেপির ধর্ম, বিজেপি যেটা চাইছে যে 75-এর মধ্যে সবাইকে রিটায়ার করাতে, তাহলে 75 মানে 1 বছর চালানোর পরে কি ক্ষমতা হস্তান্তর হবে, নাকি নরেন্দ্র মোদী প্রথম থেকেই কাউকে হস্তান্তর করবে? এই প্রশ্নটা কিন্তু খুব মিলিয়ন কোশ্চেন। আমি বলছি যতটা সহজ মনে করছে অতটা সহজ নয়। এমন হতে পারে 1 বছর পরে মানে মোদীর পরিবর্তে অন্য কোনো মুখ আরএসএস তুলে আনলো, এবং সেইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা বিষয় হতে পারে। থার্ড যে বিষয়টা হবে, যে এই সরকারটা পরিচালনার ক্ষেত্রে কিন্তু আগের মতন যেহেতু একক স্বাধীনতা নরেন্দ্র মোদী অমিত শাহ থাকবে না, ফলে নরেন্দ্র মোদী অমিত শাহ যেগুলো প্রতিশ্রুতি নির্বাচনে দিয়েছিল, সেই সমস্ত বিলগুলো, সেই সমস্ত আইনগুলো তারা কিন্তু পাস করতে পারবে না। আমি নির্দিষ্ট করে তোমাকে বলছি যে ইউনিভার্সাল সিভিল কোড, মানে ইউনিভার্সাল সিভিল কোড এর আইন, মানে আমি আরো মানে সবার জন্য এক দেওয়ানি আইন, এই সবার জন্য এক দেওয়ানি আইনের তীব্র বিরোধী টিডিপি সরকার। কারণ টিডিপির মুসলিম ভোট আছে, এক দেশ এক ভোট, এক দেশ এক ভোট। ফলে এই ধরনের যে সংস্কারগুলো, এগুলো কিন্তু বিষবাউ জলে চলে গেল। এবং একই সাথে যে দুর্নীতির বিরুদ্ধে এবার আওয়াজ তুলে বলেছিল
যে 4 তারিখের ফলাফলের পরেই আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে শুরু করব, আমার এবং যারা খেয়েছে তাদের খাওয়া বার করে নিয়ে আসবো, আমার মনে হয় না আর পারবে। তার কারণ সিবিআই ইডি প্রথমত দুটো দিক থেকে পারবেন না। মানে সিবিআই ইডি কে ব্যবহার করে যদি রাজনৈতিক ক্যাওটিক কন্ডিশন তৈরি হয়, তাহলে তার সরকার আরো অস্থির হবে, বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, এটা একটা দিক। আরেকটা হলো যে দেখো, মানে এই যে নরেন্দ্র মোদী একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পেল না, এবার কতগুলো চেঞ্জ তুমি দেখতে পারবে। কি কি চেঞ্জ দেখতে পারবে? আমলাদের মধ্যে আর একতরফা মোদী প্রীতি থাকবে না, অর্থাৎ আমলারা দলীয় দাসে হয়ে যে কাজ করে, যেই মুহূর্তে সে দেখবে যে সরকারের সমর্থনের ভিত্তি কমে গেছে, সেই মুহূর্তে সে আলগা হবে, তার ভূমিকাটা অনেকটা নিরপেক্ষ হবে। 2 হলো আইন আদালত, তুমি দেখবে মানে একতরফা, মানে যে অভিযোগটা বিরোধীরা করছে, আমি করছি না, এটা বিরোধীরা বলছে আইন আদালত, হাইকোর্ট, সুপ্রিম কোর্টের উপর নিয়ন্ত্রণ মোদীর, এই নিয়ন্ত্রণটা কিন্তু শিথিল হবে। আর যে বিষয়টা আমি তোমাকে বলতে চাই, যে মোদী রাজ্যগুলোর ক্ষেত্রে যে হস্টাইল অ্যাটিটিউড করেছে, ধরো এটা তো ঠিক পশ্চিমবাংলায় 100 দিনের কাজে দুর্নীতি হয়েছে, এটা নিয়ে কোনো বিতর্ক নেই, তৃণমূলের নেতারা লুট করেছে, কিন্তু তুমি তৃণমূল নেতাদেরকে জেলে না পুরে তুমি সাধারণ মানুষের কাজ বন্ধ করে দিয়েছো, এটা তো অন্যায় ভাই। যে লোকটা 100 দিনের কাজের উপর নির্ভর করে অন্তত কিছু রোজগার করে, তার তো ক্ষতি হয়ে গেল। তাহলে এই যে তামাশাই, এটা আমার কিন্তু মনে হয় যে নরেন্দ্র মোদী মন মর্জি মতন, মানে এই যে টাকা আটকে দেওয়া, রাজ্য সরকারগুলোকে একটু টাইট করে দিলাম, প্রশাসনিক ভাবে নির্যাতন করলাম, এটা কিন্তু বন্ধ হবে। একতরফা বহু ডিসিশন নিয়ে বিতর্ক হচ্ছে, ডিমনিটাইজেশন বলুন, কাশ্মীরে বলুন, যেটাকে শোম্যানশিপ বলি, যে ডিমনিটাইজেশন নিয়ে যে সিদ্ধান্ত নিয়েছিলেন তাতে লাভ শেষ পর্যন্ত কিছুই হয়নি, কিন্তু আপনি সিদ্ধান্তটা নিয়ে মানে হাততালি কুড়িয়েছেন। 370 নম্বর ধারাটা একটা আলাদা পার্সপেক্টিভ। ভারতবর্ষের অনেক উদারবাদী মানুষও মনে করে 370 ধারা বাতিল করে বেশ করে, মানে কাশ্মীর কেন মূল ভারতবর্ষের সাথে যুক্ত হবে না। ফলে এই প্রশ্নটা তো এটা বিজেপির একা প্রশ্ন না, এটা অনেক সাধারণ মানুষও দুহাত তুলে মানে এই করেছে। এমনকি আমি তোমায় বলছি যে যেভাবেই হোক না কেন, আদালতের মাধ্যমে হোক, যেভাবে হোক, অন্তত অযোধ্যার 500 বছরের বিতর্কটার যে সমাধান হয়েছে, এটাও কিন্তু মানুষ মনে করেছে যে ইতিবাচক দিক, মোদীর ইতিবাচক দিক হিসেবেই দেখেছে। কিন্তু মোদী এমন বহু সিদ্ধান্ত নেয়, ধরো আর্মির ক্ষেত্রে এমন সিদ্ধান্ত নিয়েছে যে শর্ট টার্ম সার্ভিস এর নাম করে ওই সেনাদের নিয়োগ করা, এটা নিয়ে অনেকেই তীব্র ক্ষোভ জানিয়েছেন যে কেন যুবকদেরকে আপনি পার্মানেন্ট চাকরি না দিয়ে অল্প সময়ের জন্য তাদের যৌবনটাকে কেড়ে নিচ্ছেন, অথচ যখন তার পরবর্তী সময় তাকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হচ্ছে কেন 8-10 বছরের জন্য। এরকম অসংখ্য সিদ্ধান্ত, যেই সিদ্ধান্তগুলো নরেন্দ্র মোদী একতরফা ভাবে নিয়েছেন, অমিত শাহ একতরফা ভাবে নিয়েছেন, বা এবার নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমার মনে হয় সেগুলো কিন্তু কার্যকারী করা কার্যত অসম্ভব। দেখো নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কিন্তু এইবার দেশ জুড়ে কিন্তু তুমি ক্ষোভ বিক্ষোভ দেখতে পাবে। ক্ষোভ বিক্ষোভ কি ছিল না? অবশ্যই ছিল। যেমন তোমাকে আমি বলি যে সিএ নিয়ে ক্ষোভ ছিল, রাস্তায় লোক নেমে পড়েছিল। আমার মনে হয়েছে যে 3টে কৃষি বিল তো উনি প্রত্যাহার করতে বাধ্য হয়েছিলেন কৃষক আন্দোলনের ফলে। এই ক্ষোভ বিক্ষোভটা কিন্তু এবার আরো বেশি ছড়াবে, অর্থাৎ নরেন্দ্র মোদী তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হলে ক্ষোভ বিক্ষোভটা বেশি ছড়াবে। বরঞ্চ ওনাকে যদি অফ করে দেওয়া হয়, নীতিন গাডকারির মতন মানুষকে যদি আনা হয় যে সবাইকে নিয়ে চলতে পারে, নীতিন গাডকারির মতন মানুষকে, তাহলে ক্ষোভ বিক্ষোভটা কম হবে। কিন্তু মোদী অমিত শাহকে এবার কিন্তু রেজিস্ট্যান্সের সম্মুখীন হতে হবে। বিশেষ করে দেখো ভারতবর্ষের মতন বিরাট দেশে 91 কোটির উপরে ভোটার, 97 কোটির উপরে ভোটার, যেখানে সেই বৃহৎ গণতন্ত্রের পরপর 2 বছর মানে 5-10 বছর শাসন করাটাই বিরাট, ওই হিস্ট্রি উনি তৈরি করেছেন। কিন্তু তৃতীয়বারের জন্য একটা বড় জনমতের তার বিপক্ষে গেছে। তার নিজের কনস্টিটিউয়েন্সিতে তিনি প্রায় 3.5 লাখের উপরে ভোটে কম পেয়েছেন, অর্থাৎ গতবার যা ভোট পেয়েছিলেন তার থেকে 3 ভাগের 1 ভাগ ভোট পেয়েছেন অনেকটা। এবং বহু মানে তার মানে প্রধান বেশ কয়েকটি রাজ্যে তার ভোট কমেছে। রাম মন্দির মতন ফয়জাবাদে হেরেছেন, উত্তরপ্রদেশে ব্যাপকভাবে হেরেছেন।
ফলে মানে মানুষের মধ্যে যে ক্ষোভ বিক্ষোভ আছে, বেকারত্ব নিয়ে প্রশ্ন আছে, মূল্যবৃদ্ধি নিয়ে প্রশ্ন আছে, নতুন প্রতিশ্রুতি যেগুলো দিয়েছিলেন অর্থনীতি সেগুলো মাটিতে কেন দেখতে পাচ্ছি না, কেন কাগজে থাকছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যেমন কাগজে থাকছে, এখানেও কাগজে থাকছে। এই প্রশ্নগুলো কিন্তু আসবে। বেসরকারীকরণটা কি একটা ইস্যু হলো সাধারণ মানুষের কাছে, যে একাধিক ক্ষেত্রে বেসরকারীকরণ, কর্পোরেটের একটা ছায়া দেখা যাচ্ছে অন্তত বিজেপি সরকারের আমলে? না দেখো, যে সরকারকে আসুক না কেন, স্ট্রাকচার উইল ডিটারমাইন দ্য ফাংশন। ভারতবর্ষের যে আসুকই না কেন তাকে উদারীকরণে যেতেই হবে, বেসরকারীকরণে যেতেই হবে, তাকে মানে গ্লোবাল ক্যাপিটাল আনতেই হবে। মানে এটা যদি কমিউনিস্টরাও কখনো শাসন ক্ষমতায় আসে তাদেরও করতে হবে। মানে যে কমিউনিস্টরা প্রাইভেটাইজেশনের বিপক্ষে ছিল, যেই না সরকারে এসেছিল পশ্চিমবাংলায়, তখন তারাই তো হলদিয়াতে প্রাইভেট কোম্পানির সাথে যৌথভাবে উদ্যোগ নিয়েছিল। তারাই তো প্রাইভেট কোম্পানিগুলো, মানে সিঙ্গুরের কারখানা তো টাটার বিরুদ্ধে লড়াইটা তো প্রাইভেট কারখানার স্বার্থ রক্ষার লড়াই। আবার তুমি যদি নন্দীগ্রামে যে লড়াইটা ছিল সেটা স্বার্থ মানে প্রাইভেট কোম্পানির স্বার্থ রক্ষার প্রশ্নে জমি অধিগ্রহণের অভিযোগ। ফলে প্রাইভেটাইজেশন, ক্যাপিটালাইজেশন অথবা তোমার যে গ্লোবাল স্রোতের যে প্রভাব, তার থেকে তোমার মুক্তি নেই। সেটা নরেন্দ্র মোদী আসলো না রাহুল গান্ধী আসলো, আজকে মোদী এসছে জন্য তুমি আদানির সাথে সম্পর্ক দেখতে পাচ্ছ। এই নির্বাচন পূর্বেই মমতা তোমার মোদী সরাসরি অভিযোগ করছিল আদানি কত পয়সা দিয়েছে কংগ্রেসকে, মানে রাহুল গান্ধীর সাথে সম্পর্ক কি, এই প্রশ্নগুলো এনেছিল। তার কারণটা হলো যে দেখো, বিজনেসম্যানরা যে যখন ক্ষমতা আসবে তার হয়ে কাজ করবে, তাকে সন্তুষ্ট করবে, তার বিনিময়ে তার দল পরিচালনায় টাকা দিত, বিপুল টাকা দেয় এরা। আর বিশ্ব অর্থনৈতিক ব্যবস্থা এখন যেভাবে চলছে তাতে সমাজতন্ত্রে তুমি যেতে পারবে না, তাতে জাতীয়করণ করে অর্থনীতি পরিচালনা করতে পারবে না। শেষ পর্যন্ত তোমাকে কিন্তু ওই গ্লোবালাইজেশনে যেতেই হবে, অর্থাৎ এলপিজি প্রজেক্ট, লিবারালাইজেশন, প্রাইভেটাইজেশন এবং গ্লোবালাইজেশন, এই স্রোতের মধ্যেই তোমাকে গা মেলাতে হবে। তার মধ্যে থেকেও তুমি কিভাবে গরিব মানুষের জন্য কাজ করতে পারো, কি করে মানে জাতীয় মানে কারখানাগুলোকে রক্ষা করতে পারো, যে সরকারি সম্পত্তি আছে কতটা তুমি রক্ষা করতে পারো, সেটাই এক চ্যালেঞ্জ। মোদী কিন্তু আমি তোমায় বলছি, যেভাবে দুটো টার্ম চালালো, এবার কিন্তু তৃতীয় টার্মে কিন্তু অনেক বেশি ক্ষোভ বিক্ষোভের সম্মুখীন তাকে হতে হবে। প্রতিশ্রুতি যেগুলো দিয়েছে পালন করতে যদি না পারেন, তারা কিন্তু মানে আমি বলছি এবার রাস্তায় লোক অনেক বেশি নামবে, আর মিডিয়ার স্বাধীনতা বাড়বে। আমি তোমাকে বলছি, এই মোদী 3.0 সরকারের মিডিয়ার স্বাধীনতা তুমি দেখতে পাবে। এবার মিডিয়া এবার বুঝে গেছে যে ভাই মোদী অপরাজেয় নয়, মোদী পরাজিত হতে পারে, এবং মোদী একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে কেন্দ্রে ক্ষমতায় নেই। ফলে এবার তুমি দেখবে দিল্লির মিডিয়া, যেগুলোকে গদি মিডিয়া বলা হয়, যারা দিন রাত নরেন্দ্র মোদীর প্রশংসা নিয়ে ব্যস্ত থাকেন, বিরোধীদের কোনো পরিষদ দেন না, এবার কিন্তু তুমি দেখবে যে আগামী কয়েকদিনের মধ্যে দেখবে মিডিয়া কিন্তু একটা ইউটার্ন নিবে, এবং তারা কিন্তু অনেক বেশি বিরোধীদের কণ্ঠ হয়ে উঠবে, এবং নানা ইস্যুতে কিন্তু নরেন্দ্র মোদীকে ঘিরবে। ফলে মিডিয়ার স্বাধীনতার দিক থেকেও কিন্তু এই রেজাল্ট খুব গুরুত্বপূর্ণ। দেখো, আমরা কেন গতকাল খুব মানে এক অর্থে উচ্ছ্বসিত ছিলাম দেশের জন্য। রাজ্যের ক্ষেত্রে যদি বিরোধীরা শক্তিশালী হতো আরো বেশি ভালো হতো। দেশের জন্য কিন্তু আমরা খুশি এই কারণে যে নরেন্দ্র মোদী একতরফা যে মাসল পাওয়ার, মানে তার সাংগঠনিক মাসল পাওয়ার, প্রশাসনিক মাসল পাওয়ার, মানি যে পাওয়ার, এটা কোনো একটা জায়গায় না একটা চেক অ্যান্ড ব্যালেন্স দরকার, বিরোধী কন্ট্রোল দরকার, পার্লামেন্টের ভেতরে, পার্লামেন্টের বাইরে। ডেমোক্রেসি তখনই ভালোভাবে চলে যখন শক্তিশালী বিরোধী পক্ষ থাকে। দেশ শক্তিশালী বিরোধী পক্ষ পেল, রাজ্য কি পেল? উত্তম না, রাজ্য পেল না। রাজ্য সেই হিন্দুত্বের একটি দল যারা 65% মানুষকে নিয়ে রাজনীতি করে, রাজ্য সেই একটি দলকে পেল, তারা কর্মসূচি পালন করে গণ আন্দোলনের পরিবর্তে। রাজ্য এমন একটা দলকে পেল যে দল গত 16 সাল থেকে এমন কোনো ট্র্যাক রেকর্ড দেখাতে পারেনি যার ভিত্তিতে মানুষ বলতে পারে যে এরাই বিকল্প আমাদের। ফলে দেশ কিন্তু একটা বিকল্প শক্তি পেল ইন্ডিয়া জোটের মাধ্যমে, রাহুল গান্ধীর নেতৃত্ব পেল। আমি তোমায় বলছি, রাহুল গান্ধীকে নিয়ে অনেকে সমালোচনা করেছেন। তুমি একটা ভিডিও করেছিলে, আমি বলেছিলাম যে রাহুল গান্ধীর পদযাত্রা বা যে জনসংযোগ করেছেন সেটা কিন্তু একটা বিরাট কর্মসূচি, এবং যেভাবে তিনি মানুষকে সংযোগ করেছেন সেটা আমি ইতিবাচক দিক থেকে তোমার চ্যানেলে বলেছিলাম।
রাহুল গান্ধী শেষ পর্যন্ত কিন্তু যে আজকে গুরুত্বপূর্ণ নেতা, এটা কিন্তু অস্বীকার করার জায়গা বা তাকে পাপ্পু বলে মানে হালকা করে দেওয়ার মতন ক্ষমতা এখন কিন্তু আর নরেন্দ্র মোদীর নেই। যেভাবে মানে কংগ্রেসটাকে রিভাইভাল, তোমরা কংগ্রেসের, আমি জানি না কালকে তোমরা ফলাফলটা ঠিক মতন দেখেছো কিনা, কংগ্রেস কিন্তু ছড়িয়ে মানে জয় পেয়েছে। পাঞ্জাবে যেমন কংগ্রেস জয় পেয়েছে, তামিলনাড়ুতে কংগ্রেস জয় পেয়েছে। কংগ্রেস যেমন পশ্চিমবাংলাতে একটা আসন পেয়েছে, তুমি বিহারেও আসন পেয়েছে। কংগ্রেস যেমন মহারাষ্ট্রে আসন গেইন করেছে, তেমনি কর্ণাটকেও গেইন করেছে, এমনকি গুজরাটেও আসন পেয়েছে। ফলে কংগ্রেসের একটা রিভাইভাল কিন্তু সম্ভব, এবং কংগ্রেসের এই রিভাইভালটা ভারতবর্ষের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। মানে এক দলীয় শাসন ব্যবস্থা বিজেপি যেভাবে কায়েম করেছিল কেন্দ্রে, তার বাইরে অন্ততপক্ষে কংগ্রেসের যে উত্থান ঘটলো, তার নেতৃত্ব মানে রাহুল গান্ধী আছেন। ফলে রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের এই ইন্ডিয়া জোটটাকে মানে নির্বাচনের পরেও বাঁচিয়ে রাখা, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ওয়াচডগের ভূমিকা পালন করা, বিরোধী দলের যে ভূমিকাটা আমি বলি, সেই ভূমিকাটা দেশে পালন হোক, সেটা কিন্তু আমরা চাইবো। এবং তার মধ্যে দিয়ে কিন্তু এটা নরেন্দ্র মোদী এবার প্রথমবার বুঝতে পারবেন, গত 10 বছরে যেটা বুঝিনি, যে এবার কিন্তু তাকে পার্লামেন্টের ভেতরে এবং বাইরে দুটো জায়গায় কিন্তু বিরোধী দলের প্রতিরোধের সম্মুখীন হতে হবে। একতরফা ভাবে সমস্ত সিদ্ধান্ত নিয়ে বেরিয়ে গেলাম তুড়ি মেরে কাউকে পাপ্পু বলে, এই সুযোগটা কিন্তু নরেন্দ্র মোদী পাবেন না। কিন্তু একই সাথে তোমায় বলবো, রাজ্য রাজনীতি কি সত্যি বিরোধী দল পেল? অন্তত লোকসভা নির্বাচনে কিন্তু সেইভাবে শক্তিশালী বিরোধী কণ্ঠ আগামী দিনে আদৌ গড়ে উঠবে কিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। কারণ মোদী যদি ওখানে অত্যাচারের বা কর্তৃত্ববাদের প্রতীক হয়, তাহলে রাজ্যেও তো একই গল্প। সেই গাঁজা মামলা, সেই বিরোধীদের কণ্ঠরোধ, সেই সংবাদ মাধ্যমগুলোর উপর নিয়ন্ত্রণ রাখা, যে ভাই আমি সংবাদ মাধ্যমে গেস্ট প্যানেল পাঠাবো না। কেন পাঠাবো না? যে আমার হয়ে কথা বলো না তুমি, ফলে তোমাকে বয়কট করলাম, অমুক টিভিকে বয়কট করলাম, তমুক টিভিকে বয়কট করলাম। রাজ্যের শাসক দলের প্রধান তিনি বলেন যে অমুক টিভি খুব খারাপ, একদম সরাসরি নাম ধরে বলছে এবিপি আনন্দ খুব খারাপ। এইটা না একটা অত্যাচার, একটা এগুলো সংবাদ মাধ্যমের উপরে যে অত্যাচারটা দিল্লিতে নরেন্দ্র মোদী করেন, সেই অত্যাচারটাই মমতা বন্দ্যোপাধ্যায় করেন। তিনি চান যে ভাই সবাই আমার হয়ে বলুন, আমার হয়ে বললে ভালো মিডিয়া, আমার হয়ে না বললে খারাপ মিডিয়া। আমার ভুল ত্রুটি বিচ্যুতি যে তুলে ধরবে সে আমার শত্রু, যে আমার সমালোচনা করবে সে আমার শত্রু, আর যে আমাকে বলবে দিদি তোমার মতন লোক হয় না পৃথিবীতে, তুমি সেরা, সে আমার সবচেয়ে কাছের লোক। তাহলে আমি কালকে দেখছিলাম এমন এমন কিছু কথাবার্তা যেগুলো যে সমস্ত সোশ্যাল মিডিয়া তার হয়ে গলা ফাটিয়েছে তাদের তিনি প্রশংসা করছেন, আর তার ভুল ত্রুটি বিচ্যুতি অন্যায় অবিচারকে যারা তুলে ধরছে সেটাকে তিনি মনে করছেন যে আমার শত্রু। ফলে এই যে অ্যাটিটিউডটা দিল্লি এবং রাজ্যে, এইটা কিন্তু আমি বলছি গণতন্ত্রের পক্ষে ভীষণ ক্ষতিকারক।